প্রিয় দর্শক, আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান শিক্ষা বাজেট সংকট ও করণীয়। আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানের তৃতীয় পর্বে আজ আমরা কথা বলবো কারিগরি শিক্ষা নিয়ে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য 2022-2023 অর্থ বছরে 9,727 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা 2021-2022 গেল অর্থ বছরে ছিল 9,153 কোটি টাকা। অর্থাৎ এবছর বরাদ্দ বেড়েছে 574 কোটি টাকা। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, দেশের জনমিতিক মুনাফাকে কাজে লাগাতে সরকার মানসম্মত কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় গুরুত্ব আরোপ করেছে। প্রিয় দর্শক, এই প্রেক্ষাপটে আজ আমরা কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় করোনা ও বাজেটের ভূমিকা নিয়ে আলোচনা করব। ব্রিটিশ হাই কমিশন ও ইউনিসেফের আর্থিক সহযোগিতায় এবং গণসাক্ষরতা অভিযানের আয়োজনে আজকের আলোচনার জন্য অতিথি হিসেবে যুক্ত হয়েছেন পপুলেশন কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর ডক্টর উবাইদুর রব। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক এম আবু ইউসুফ। এছাড়া মাঠ পর্যায়ে কারিগরি শিক্ষার সঙ্গে সম্পৃক্ত কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষকের সঙ্গেও আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হবেন গাজীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবেদা সুলতানা। আবেদা সুলতানা, আপনাকে দিয়ে আমি প্রথমে শুরু করতে চাই। আপনি যেহেতু বহুদিন এই কারিগরি শিক্ষার শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন, তো আপনি শিক্ষার্থী এবং যারা অভিভাবক তাদের মধ্যে কি ধরনের আগ্রহ দেখতে পান যে স্কুলের বাইরে কিংবা মাদ্রাসা শিক্ষার বাইরে তারা কারিগরির দিকে আসতে চায়? এই আগ্রহটা যদি একটু আমাদের বলেন, আগে কেমন ছিল, এখন কেমন দেখছেন, ঝোঁকটা কেমন? জি, ধন্যবাদ। আসলে আমি 2004 সাল থেকে এই সেটআপে জড়িত আছি কারিগরি শিক্ষার সাথে, এবং 2004 সালে আমি যখন যোগদান করি তখন আমাদের এখানে মানে অংশগ্রহণ খুব কম ছিল। আমি নরসিংদীতে যোগদান করেছিলাম, সেখানে অনলি 2টা ট্রেড ছিল এবং 2টা ট্রেডে 50 জনের মতো স্টুডেন্ট ছিল পুরো প্রতিষ্ঠানে। এবং আমি খুব হতাশ হয়েছি প্রথম যোগদান করার পরে যে আসলে এইরকম এত অল্প স্টুডেন্ট নিয়ে আমরা কিভাবে চলবো বা কিভাবে সামনে এগিয়ে যাবো, এরকম একটা ইচ্ছা ছিল। এবং প্রথম দিকে আমরা ছাত্র কালেক্ট করার জন্য এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানে এবং বিভিন্ন লোকাল মানে কমিউনিটিতে গিয়ে বোঝানোর চেষ্টা করেছি কারিগরি শিক্ষার গুরুত্ব কি বা কি হতে পারে। এরকম আমরা আলোচনা করার মানে ছাত্র কিভাবে ইনভলভমেন্ট বাড়ানো যায়, এনরোলমেন্ট কিভাবে বাড়ানো যায় আমরা টিচারও চেষ্টা করতাম। কিন্তু অত্যন্ত আশার কথা, বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে, এখন আমাদের কারিগরিতে ভর্তি হওয়ার জন্য ছাত্ররা এবং অভিভাবকরা এত বেশি আগ্রহী যে আমাদের ভর্তি পরীক্ষার সময় আমাদেরকে পরীক্ষা নিতে হয় এবং পছন্দের ট্রেডে ভর্তি হওয়ার জন্য ছাত্ররা খুবই আগ্রহ দেখায় এবং আমরা এখন খুব ভালো মানের ছাত্রছাত্রী পাচ্ছি। জি, এবং ছাত্রদের সচেতনতা। আবেদা আপা, একটু যদি আপনি বলেন যে বিগত যে করোনার সময়ে কি এটা একটু কমে গিয়েছিল? আগে যেরকম পরীক্ষা নিয়ে একটা সিলেকশন প্রসেস করে আপনি বাদ দিতেন, সেরকম ছিল নাকি একটু কমে গেছে, ড্রপ আউট হয়েছে, কি মনে হয়? জি জি, ধন্যবাদ। আসলে করোনাকালীন যে সময়টা, যে সংকটটা আমরা পার করে এসেছি, এখনো আমার কাছে এটা মনে হচ্ছে যে অনেক বড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হয়েছিলাম তখন। জি, তখন তো আমাদের ক্লাস তো অনলাইনে চলতো, কিন্তু আমাদের কারিগরির আপনি জানেন যে আমাদের ছাত্ররা বেশিরভাগই নিডি ফ্যামিলি বা তাদের ওরকম সামর্থ্য নেই যে তারা ডিভাইস ব্যবহার করবে, তারা অনলাইন ক্লাসে যোগদান করবে। ইভেন তাদের মোবাইল ডাটা ইউজ করার মতো আমাদের 80% না, তারও বেশি স্টুডেন্টদের সেই ক্যাপাসিটি ছিল না। আর আরেকটা কি আপা বলবেন, আপনি বললেন যে মানে কারিগরির মধ্যে কতগুলো বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বেশি, সেগুলো কোনগুলো? আসলে আমাদের এখানে তো 4টা ট্রেড আছে, তার মধ্যে জেনারেল ইলেকট্রিক্যাল, তারপরে সিভিল ওয়ার্কস, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন, আর পোল্ট্রি রিয়ারিং এন্ড ফার্মিং। তো আমাদের এখানে না, শুধু আমি আর কয়েকটা প্রতিষ্ঠানে চাকরি করেছি। তো জেনারেল ইলেকট্রিক্যাল যে ট্রেডটা আছে, এখানে ছাত্রদের একটু আগ্রহটা বেশি আমি দেখতে পেয়েছি। অনেক ধন্যবাদ আবিদা আপা, আপনি সঙ্গে থাকুন, আমি আপনার কাছে আরো প্রশ্ন নিয়ে ফিরে আসবো। আমাদের সঙ্গে দুজন শিক্ষার্থী যুক্ত হয়েছেন, একজন হচ্ছেন মাহমুদা আক্তার মোহনা এবং একজন জুয়েল রানা। আমরা একটু তোমাদের সঙ্গে কথা বলতে চাই। মোহনা, একটু যদি বলো যে তুমি আসলে কোন ট্রেডে পড়ছো? 4 রকমের ট্রেড বলা হয়েছে, কোনটাতে পড়ছো, কোন ক্লাসে পড়ছো, একটু যদি আমাদেরকে বলো। জেনারেল ইলেকট্রিক্যাল পড়ছো, একটু যদি বলো যে তোমার আগ্রহটা কেন হলো, কেন তুমি আগ্রহ দেখালে, কিংবা তোমার পরিবার তোমাকে কিভাবে এখানে উৎসাহিত করলো? আসলে স্যার, যে আমাদের দেশে কারিগরি শিক্ষার মানটা একটু মানে সবার কাছে একটু কম লাগে, আর সবার কাছে মনে হয় যে এই জিনিসটা
কেন মানে কিসের জন্য আসলো নতুন একটা সাবজেক্ট, সবার আগ্রহের দিকটা আমি দেখি কম। তো আমার কেন জানি আগ্রহ জাগতো যে এই জিনিসটা কি বা কেন আমার একটু জানতে হবে এই সাবজেক্টটা। পরে যখন দেখলাম যে আমার রেজাল্ট আসছে, পরে আমি ভাবলাম যে যেহেতু আমার আগ্রহ আছে, তো আমি এই জিনিসটাতেই মানে যোগদান দিলাম, যেন আমি জানতে পারি যে কারিগরি শিক্ষা কি। পরবর্তীতে আমি একটু সার্চ দিছি আর জানতে পারছি যে বাংলাদেশে কারিগরি শিক্ষা কম আছে, আর আমরা যদি এটাতে যোগ না দেই তাহলে আমাদের দেশ পিছিয়ে পড়বে। আর আমাদের দেশকে যদি আমরা আগায় নিতে চাই তাহলে কারিগরি শিক্ষা আমাদের জন্য অনেক বেশি জরুরি। তো জি। এই কারণেই আমার এই শিক্ষার প্রতি আগ্রহ। অনেক ধন্যবাদ মোহনা, তুমি যদি একটু বলো তোমার পরিবার থেকে কেমন সাপোর্ট পেয়েছো, নাকি তারা শুরুতে বাধা দিয়েছে যে মেয়েরা কারিগরি পড়বে? আমাদের সমাজে তো আজকাল অনেক ধরনের সমস্যা আছে আসলে, পুরুষতান্ত্রিক সমাজ কাঠামো। ফ্যামিলিতে আব্বু আম্মু যদিও কিছু একটা বলে নাই, কিন্তু আম্মু আব্বু যখন অন্য কাউকে বলতে যাইতো যে আমার মেয়ে কারিগরিতে পড়ে বা জেনারেল, ওনারা বুঝতো না যে ঠিক কোন সাবজেক্টটা পড়ে। তো আমার বলা লাগতো যে আমি সায়েন্সে পড়ি, মানে এখনো অনেক সময় বলা লাগে যে আমি সায়েন্সে পড়ি, কিন্তু সায়েন্সের যে একটা এক্সট্রা সাবজেক্ট আমার আছে কারিগরি শিক্ষা বোর্ডের আয়ত্তে, ওনারা মনে করে যে কারিগরি শিক্ষা বোর্ড মানে হচ্ছে যে ভোকেশনাল, মানে হচ্ছে যে যারা রেগুলার ক্লাস করে না বা মানে স্টুডেন্ট যারা স্টুডেন্ট পড়তেছে বাট মানে মানে আমি বুঝতে পারছি, তারা মনে করে তুমি সারাক্ষণ শুধু হাতে কলমে কাজই করো, ল্যাবরেটরিতে থাকো, তুমি যে বই পড়ো, বাংলা ইংরেজি পড়ো, অন্য বিষয়গুলো পড়ো, ইতিহাস পড়ো, সেগুলো তারা আসলে বুঝতে চাইছে না আসলে। তো জুয়েল রানা আমাদের সঙ্গে আরেকজন শিক্ষার্থী। জুয়েল রানা, তুমি যদি একটু বলো যে তুমি কোন ক্লাসে পড়ো এবং কোন ট্রেডে তুমি নিয়েছো আসলে? আমি ক্লাস দ্বাদশ শ্রেণীতে পড়ি এবং আমার ট্রেড হচ্ছে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন। একটু যদি বলো যে তুমি কেন এটি বেছে নিলে এবং তোমার পরিবারের সাপোর্ট কেমন ছিল কিংবা কোনো বাধা ছিল কিনা। যখন ক্লাস 9 এ পড়ি তখন আমাদের জেনারেল যে স্কুলে পড়তাম স্কুল থেকে আমাদের ভোকেশনাল নিয়ে অনেক কথাই বলা হতো, ভালো দিকগুলো সুবিধা দিকগুলো বলা হতো। তো ওইখান থেকে আমি যে সিলেক্ট করলাম যে আমি ভোকেশনালে পড়বো এবং ভোকেশনাল এই 4টা ট্রেড নিয়ে আমাদেরকে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। তো আমি আমার পরিবারের সাথে কথা বলেছিলাম যে আমি গাজীপুর সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ ভোকেশনাল শাখায় রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং পড়তে চাই। প্রথমত তারা আমাকে এই সম্মত দেয়নি, তারপর আস্তে আস্তে যখন তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি তখন তারা আমাকে যে সুযোগ দিয়ে। প্রথমে ডক্টর রব আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে বলা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের কথা আমরা বলছি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলছি, যে জনভিত্তিক মুনাফা তৈরি করতে হবে আমাদের এই একটা সময়ের মধ্যে, পরে এই সুযোগটা আমরা পাবো না। তো সেইখানে আমাদের মানসম্মত কারিগরি শিক্ষা এবং ভোকেশনাল ট্রেনিং এগুলোর গুরুত্ব আসলে কতটুকু? ধন্যবাদ। মানে আমাদেরকে প্রথম বুঝতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থা। এই যে আমাদের দুজন ছাত্র বললেন এবং আমাদের যে ম্যাডাম বললেন, আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু আমরা কারিগরি এবং সেকেন্ডারি বা প্রাথমিক মাধ্যমিক এই ভাগটা না করে আমরা যদি শিক্ষা ব্যবস্থাকে একভাবে চিন্তা করি, তাহলে দেখেন এই বছর যে 20 লক্ষ বাচ্চা এসএসসি পরীক্ষা পাশ করেছে, এদের ভিতর মাত্র 2 লক্ষর একটু বেশি এসএসসি ভোকেশনাল করেছে। এই যে দুজন ছাত্র এরা এসএসসি ভোকেশনাল করেছে। এসএসসি ভোকেশনাল করার মানেই হলো ওরা এইচএসসি তে গিয়ে সেই ভোকেশনাল ট্রেডটাতে থাকবে। এখন প্রশ্ন থেকে যাচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে তো আমরা কথা বলতেছি এবং আমরা বাজেট নিয়ে কথা বলতেছি। বাজেট এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এখানে প্রশ্ন হলো আমাদের শিক্ষা ব্যবস্থাটা কি। এখন আমরা প্রত্যেক বছর 16 থেকে 18 লক্ষ শিক্ষার্থীকে এসএসসি পাশ করাচ্ছি, 12 লক্ষকে এইচএসসি পাশ করাচ্ছি। তারপর কি হবে এদের? এই জিনিসটা চিন্তায় রাখতে হবে। টাকা পয়সার বড় কথা না, কথা হলো হোল সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। স্কুল সিস্টেম আমি কারিগরি ভোকেশনাল মাদ্রাসা সব একসাথেই নিয়ে নিলাম, এই টেকনিক্যাল ভোকেশনাল টেকনিক্যালটা, তাহলে তাদেরকে কোথায় যাবে? ইন্টারমিডিয়েট পাস করার পর কোথায় যাবে? আমরা তাদেরকে লার্জ নাম্বার অফ দেম আমরা রেগুলার এডুকেশনে চলে আসি। এইটারই আমাদের সিগনিফিক্যান্ট চেঞ্জ করতে হবে। 90% শুড গো টু টেকনিক্যাল এডুকেশন এন্ড 10% শুড আসা উচিত। ডক্টর রব, আমি একটু আপনাকে জিজ্ঞেস করি কেন আপনি মনে করছেন যে তাদের বেশিরভাগই কারিগরি পড়তে হবে, সেই যুক্তিটা আমি জানতে চাইছি কেন। জি, আপনি আগেই বললেন যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের জন্য তাদেরকে তো এমপ্লয়েবল করে নিতে হবে। আপনার জেনারেল এডুকেশন করে তো আপনি তাকে এমপ্লয়েবল করতে পারতেছেন না। এক্স্যাক্টলি। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের জন্য তার যা দরকার সেই ট্রেডগুলোতে যেতে হবে। কোন ট্রেডগুলো যদি বলেন, স্পেসিফিক যদি বলেন কোন ট্রেডগুলো সামনের সময়ে বেশি আমাদের যাওয়া দরকার?
আমাদেরকে ইলেকট্রনিক্স থেকে আরম্ভ করে আমাদের যে জিনিসগুলো শিল্প বিপ্লবের সাথে জড়িত, এখন ট্রেড আগামী 30 বছরের ভিতর এখনকার যে ট্রেড গুলো আছে, একটা ট্রেডও কিন্তু আর দুনিয়াতে থাকবে না, ডিফারেন্ট টাইপ অফ ট্রেড হবে। এখন আমি আজকে প্রেডিক্ট করতে পারবো না 30 বছর পরে ট্রেড কোনটার দরকার পড়বে। আর আমাদেরকে রেডি হতে হবে যে ট্রেডটাকে, এখন যেটার কোথাও হচ্ছে কম্পিউটারের দরকার পড়তেছে, আমার ইলেকট্রনিক্স এর দরকার পড়তেছে, দেশের ভিতরে লক্ষ লক্ষ ফ্রিজ টেলিভিশন কেনা হচ্ছে, ওদের মেরামত করবে কে? হাজার হাজার বাড়িতে ইলেকট্রিফিকেশন করা হয়েছে, ওইখানে ইলেকট্রিক সাপ্লাই মানে ইলেকট্রিশিয়ান হিসেবে কে কাজ করবে? এখন হচ্ছে কি আমাদের সবারই ইচ্ছা থাকে মেট্রিক পাস করে ইন্টারমিডিয়েট পাস করে ইউনিভার্সিটিতে ভর্তি হবো। হাউ মেনি উই ক্যান প্রোভাইড? 8 লক্ষ 7 লক্ষকে এই ইউনিভার্সিটিতে ভর্তি করতেছি, কতজনকে আমরা চাকরি দিতে পারতেছি? এই হোল সিস্টেমটাকে, যেটা আমরা 2008 সাল থেকে, আমি যখন ইউসেফ এর প্রেসিডেন্টের সভাপতি ছিলাম তখন থেকেই কেয়ারটেকার গভর্নমেন্টকে আমি ইনসিস্ট করতেছিলাম যে আমাদের প্রত্যেক উপজেলাতে অন্তত 2টা থেকে 4টা স্কুলকে, যে স্কুলে এসএসসি ভোকেশনাল ইন্ট্রোডিউস করতে। আমরা জানি এক একটা উপজেলাতে 40 থেকে 60টা মাধ্যমিক স্কুল আছে, 90% অফ দেম ফান্ডেড বাই দ্য গভর্নমেন্ট। আমরা কেন পারবো না প্রত্যেকটা স্কুলকে বলতে তোমরা 2টা ট্রেড ইন্ট্রোডিউস করো তোমাদের স্কুলে, এসএসসি ভোকেশনাল। সেই এসএসসি ভোকেশনাল লাস্টে যে টেকনিক্যাল স্কুল বললেন, ডিস্ট্রিক্ট লেভেলে টেকনিক্যাল স্কুল আছে 64টা। হাউ মেনি ইউ ক্যান গিভ? মানে 100 জন থেকে 500 জন ভর্তি করলেও আপনি তাদেরকে কতটুকু নাম্বার যাবেন? সো ইউ হ্যাভ টু গো টু দ্য গ্রাসরুট লেভেল, মানে হলো উপজেলা লেভেলে আমাকে টেকনিক্যাল এডুকেশন প্রোভাইড করতে হবে, নট এট দ্য। অনেক ধন্যবাদ আপনাকে এই পরামর্শ দেওয়া দিয়ে। হোল এডুকেশন সিস্টেম নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। আমি যাব অধ্যাপক ইউসুফ, একটু যদি আপনি বলেন যে কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় যে বাজেট বরাদ্দ, যেটি শুরুতেই আমি বলেছি, সেটি আসলে কতটুকু মানে সময় উপযোগী, যুগোপযোগী, কিংবা কতটা প্রতুল কিংবা অপ্রতুল, আপনার কি মনে হয়? জি ধন্যবাদ। আমি প্রথমেই আরটিভি কে ধন্যবাদ জানাই এর মাধ্যমে যে এরকম একটা চমৎকার একটা বিষয় নিয়ে, কারিগরি শিক্ষা নিয়ে খুব বেশি আলোচনা কিন্তু হয় না। তো আপনারা এরকম একটা বিষয়টিকে বেছে নিয়েছেন, তার যুক্তিও আছে, যেহেতু আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে, যে আমাদের অ্যাডভান্টেজটা আছে সেটাকে আমরা ইউটিলাইজ করতে চাচ্ছি, প্লাস চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে আমরা কিভাবে নিজেদেরকে প্রস্তুতি নিচ্ছি সেটি বিষয়টিও। এবং আমরা যদি একটু ওভারঅল শিক্ষা বাজেটের কথাই চিন্তা করি, যে শিক্ষা বাজেটে আমরা ইউনেস্কোর সিগনেটারি হিসেবে জিডিপির 4 to 6% আমাদের বরাদ্দ থাকার কথা। গত বছর যেটি ছিল 2.08%, এই বছর এটা কমে 1.83% হয়েছে। তার মানে আমাদের টাকার অঙ্কে কিন্তু ওভারঅল শিক্ষা বাজেট 9,500 কোটি টাকা বেড়েছে, কিন্তু জিডিপি যেহেতু আমাদের আকার বেড়েছে, জিডিপির কনটেক্সটে কিন্তু এটি কমেছে। আরেকটি জিনিস হচ্ছে, প্রত্যেক বছরই আমরা দেখতে পাই যে শিক্ষা এবং প্রযুক্তি মিলে এই বছর যেমন বাজেটের 14.7%, আমরা বলছি শুধু শিক্ষা বাজেটটাকে হাইলাইট করার জন্য সেটি অ্যারাউন্ড 12% মতো, ঠিক গতবারও এরকমই ছিল শিক্ষা বাজেট। আবার আপনি যদি দেখেন কারিগরি ও মাদ্রাসা একই জায়গায় থাকা উচিত নয়। আমি মনে করি কারিগরি বাজেটটা আলাদা থাকা উচিত, মাদ্রাসা আলাদা থাকা উচিত। এবং কারিগরিকে আমরা বাজেট বক্তৃতায়ও দেখলাম যে কারিগরি শিক্ষাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে 2030 সালের মধ্যে যে এখন মাত্র 14% আছে যে যারা কারিগরি শিক্ষায় ভর্তি হচ্ছে, এর শিক্ষার্থীদের এটাকে 30% নিয়ে যাওয়া, 2030%। কিন্তু আসলে কিভাবে নিয়ে যাবে সেটি কিন্তু একদম স্পেসিফিক আমরা দেখতে পাইনি। তবে একটা ইন্ডিকেশন আমরা যেটা গত কয়েক বছর দেখতে পাচ্ছি, প্রত্যেকটা উপজেলায় একটা করে কারিগরি স্কুল এন্ড কলেজ কিন্তু সরকার এস্টাবলিশ করছে, যার কিছু কিন্তু কয়েকটা উপজেলায় হয়েও গেছে, আর কিছু উপজেলায় সেটা চলমান আছে। এই যে উদ্যোগটা, আমি মনে করি এটি একটি ভালো উদ্যোগ। অধ্যাপক ইউসুফ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই পর্যায়ে ছোট্ট বিরতি নেব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান শিক্ষা বাজেট সংকট ও করণীয়। এ পর্যায়ে আমরা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি কিন্তু এখনই। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান শিক্ষা বাজেট সংকট ও করণীয় নিয়ে। আজকের পর্বে আমরা কথা বলছিলাম কারিগরি শিক্ষা নিয়ে। বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি, বিরতির পরে আলোচনায় আমরা ফিরছি। ডক্টর রব, আপনি যদি একটু বলেন যে প্রস্তাব আপনি রেখেছেন, এখন বলা হচ্ছে যে চতুর্থ শিল্প বিপ্লব এবং আমাদের যে সব মিলিয়ে আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে হবে, এবং সে কারণে একটা ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি বলা হচ্ছে, যে একই সঙ্গে অনলাইন এবং অফলাইন দুটোকে কিভাবে মেলানো যায়।
কিন্তু আবার উল্টো দিক থেকে আমরা দেখলাম যে আমাদের ল্যাপটপের দাম কিন্তু বেড়ে যাচ্ছে, সেখানে মূল্য সংযোজন কর 15% দেওয়া হয়েছে। তো আমাদের তো যদি অনলাইনে ক্লাস নিতে হয় তাহলে তো আমাদের ল্যাপটপটাকে সহজ করতে হবে, আমাদের ডেটা প্রযুক্তি সেগুলোকে সহজলভ্য করতে হবে। তো সেইখানে আমরা কতটুকু আছি, এর মধ্যে কোনো প্যারাডক্স আপনি দেখতে পান? প্রশ্ন হলো যে মানে ল্যাপটপ ডেস্কটপ তো অনলাইনের ব্যাপার আসতেছে, আমরা জি। অনলাইন তো মডজুর 6 থেকে 8 মাস আর থাকবো মানে করোনার জন্য, ওইটা নিয়ে এত চিন্তা না করে মানে ল্যাপটপ ডেস্কটপের ট্যাক্স বাড়ানো হয়েছে কিনা কমানো হয়েছে, আমাদের ওভারঅল যেটা ডক্টর ইউসুফ বললেন, আমাদের শিক্ষা বাজেটটাকে তো জিডিপির সাথে মেলাতে হবে। ডেস্কটপ আর ল্যাপটপ হলো অনলাইনের ব্যাপার, সেটা হলো 6 মাস 8 মাসের ব্যাপার। স্কুলকে যদি এনাফ ইকুইপমেন্টস দিতে পারে, যেটা না ডক্টর বাবু, আমি একটু দ্বিমত করছি, এটা 6 মাস 8 মাসের ব্যাপার না। এখন গ্লোবালি যেটা চিন্তা করা হচ্ছে, এইটি একটা নর্মাল সিনারিও হবে যে সব ক্লাস আপনি অফলাইনে নেবেন না, সব ক্লাস আপনি অনলাইন নেবেন। এটি বলছে ব্লেন্ডেড প্রযুক্তি, কিছু ক্লাসে আপনাকে অনলাইন কিছু অফলাইনে নিতে হবে, সোদের যারা এই বাইরে থাকে তাদের আমরা ইনক্লুড করতে পারি। তো এইটি একটা নিউ নর্মাল, এটা একটা নিউ নর্মাল সিচুয়েশন হচ্ছে সব সময়ের জন্য, এটা সব সময়ের জন্য হচ্ছে। আমি আপনার সাথে এটাতে এগ্রি বা ডিসএগ্রি করতে যাব না, জি। কারণ গ্লোবালি আপনি ইউএসএ তে দেখেন স্কুল সিস্টেম ডিফারেন্ট আমাদের চাইতে অর্থনৈতিক অবস্থার পাবে। আমার কথা হলো বাজেটটা বাড়িয়ে ইকুইপমেন্ট যেটা দরকার সেটা ইনস্টিটিউশনে থাকতে হবে। সো আমার ছাত্র ইনস্টিটিউশনে ইকুইপমেন্টের পেতে হবে, কারণ বাড়িতে ইকুইপমেন্টের আগে তো প্রথম এনশিওর করতে হবে ইনস্টিটিউশন ইকুইপমেন্ট। আপনার কয়টা স্কুলে ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, আপনার প্রজেক্টর আছে, যেটা আমাদের স্কুলের জন্য শিক্ষা ব্যবস্থার জন্য দরকার পড়ে, সেটা স্কুলের বাজেটটা বাড়াতে হবে, যেটা ডক্টর ইউসুফ বললেন। স্কুলের তো আপনার ইকুইপমেন্ট নেই, মানে বাড়িতে আমার একটা ল্যাপটপ নিয়ে আমি বসে থাকলাম, স্কুলে আমার ইকুইপমেন্ট নেই। আমি এগ্রি করি আপনার সাথে। আবার সংকট শুধু কিন্তু স্কুলে ল্যাপটপ না, আমরা দেখেছি স্কুলে ল্যাপটপ আছে কিন্তু এটা ব্যবহার কেউ করছে না, পড়ে আছে, যন্ত্র নষ্ট হয়ে গেছে। ওইটা শেখাতে হবে আমাদেরকে, ওইটারই তো রেসপন্সিবিলিটি নিতে হবে। আর ট্যাক্সের ব্যাপার সেটা নিয়ে তো আমি এখানে বলতে পারবো না যে ট্যাক্স বাড়িয়ে কি হবে কমিয়ে কি হবে। এখন ল্যাপটপ যদি দেশে প্রডিউস করতে পারি, ইট উইল বি চিপার দেন ইম্পোর্ট করার চাইতে। এখন সেটা আরেকটা জিনিস আপনার সাথে ডিসকাশনে যেতে হবে, সেটা জানি না। কিন্তু ওভারঅল গ্লোবাল কনটেক্সটে যদি আপনি চিন্তা করেন, আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থার সাথে আমাদেরকে চিন্তা করতে হবে, এবং সেইখানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবার জন্য যেটা ডক্টর ইউসুফ বললেন, আমাদের বাজেট এলোকেশন বাড়াতে হবে, অ্যাবসলিউট নাম্বারে না পার্সেন্টেজ ওয়াইজ বাড়াতে হবে। আবেদা সুলতানাকে জিজ্ঞেস করেন ওনাদের টিচার শর্টেজ কতটুকু, এবং এই যে আমাদের 64টা টেকনিক্যাল স্কুল আছে সেখানে সিস্টেম কি, পলিটেকনিক্যালের অবস্থাটা কি। হোল ইনভেস্টমেন্ট ইজ অন জেনারেল এডুকেশন। আমরা সবে ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করি, আমরা টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করি না। এটা আনফরচুনেট এখানে এই দেশে, যে আমরা ইউনিভার্সিটির জন্য ইনভেস্ট করি কিন্তু আমি ছেলে মেয়ে পড়াবার জন্য একটা টেকনিক্যাল স্কুল করি না। ভালো পলিটেকনিক্যাল যদি করা যায়, ইউনিট মানে ওই যে যেটা আবেদা সুলতানা বললেন, মেট্রিকের পাশে যদি আপনি ডিপ্লোমাতে চলে যান, 5 বছর পাস করে আপনি চলে যাবেন চাকরিতে, যেটা বেটার দেন বিএ পিয়ন, এমএ পাস করে পিয়ন হওয়ার জন্য বা মেসেঞ্জার হওয়ার জন্য। অনেক ধন্যবাদ ডক্টর বাবু। আমি একটু আবেদা আপনার কাছে যাবো, যেহেতু তিনি একদম তৃণমূল থেকে কাজ করছেন সরাসরি। আপনি একটু যদি বলেন যে একটা হচ্ছে যে কারিগরি শিক্ষায় যেসব শিক্ষকরা আছেন তাদের আসলে মান সম্পর্কে অনেক প্রশ্ন রয়ে গেছে, তারা কতটা প্রশিক্ষিত আসলে, তারপরে ছাত্র শিক্ষক অনুবাদী বা কেমন এখানে, কিংবা শিক্ষক নিয়োগে অনেক ধরনের দুর্নীতি, জালিয়াতি, তারপরে স্বজনপ্রীতি, এই খবরগুলো পাওয়া যায়। যদি কোয়ালিটি শিক্ষক না পায় তাহলে ছাত্রদেরকে আমরা আসলে কিভাবে তৈরি করব? জি ধন্যবাদ। আসলে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে নিয়ে এসেছেন। আমাদের সবচেয়ে বড় সংকট, আমি এখন মনে করি সবচেয়ে বড় না, খুব গুরুত্বপূর্ণ একটা সংকট, যেটা আমাদের শিক্ষক স্বল্পতা। আমরা 2004 সালে এখানে যখন যোগদান করি, আমাদের থেকে অনেকে অন্য চাকরিতে চলে গেছে বা অন্যভাবে মাইনাস হয়েছে শুধু। তো এই দীর্ঘদিন আমাদের এখানে কোনো নিয়োগ ছিল না। আমরা পুরাতন যারা ছিলাম মাঝে মাঝে খণ্ডকালীন শিক্ষক দিয়ে যে কোনো ভাবে আমরা প্রতিষ্ঠানগুলি সচল রেখেছিলাম। এখন বর্তমান সরকার অনেক উদ্যোগ নিয়েছে, অনেক প্রতিষ্ঠান হয়েছে, কিছু নিয়োগ হয়েছে। 38তম এবং 38তম বিসিএস থেকে আমাদের এখানে কিছু টিচার এসেছে, হয়তোবা কিছুটা সংকট দূর হবে, কিন্তু আমাদের প্রতিষ্ঠান বেড়েছে, সেই তুলনায় শিক্ষক খুবই কম। এবং আপনি যেটা বললেন যে রেশিও, শিক্ষক ছাত্রের রেশিওটা আসলে এটা খুবই করুণ, এবং ক্লাসরুম সংকট, আমাদের যন্ত্রপাতির সংকট এবং বহুবিধ সমস্যার মধ্যে আমরা মোটামুটি এতদিন চালিয়ে এসেছি। এখন একটু আশার আলো দেখতে পাচ্ছি যে সামনে হয়তো আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। অনেক ধন্যবাদ আবিদা আপা, যুক্ত হওয়ার জন্য। আপনি সঙ্গেই থাকুন। অধ্যাপক ইউসুফকে আমি বলবো যে আমরা দেখলাম হিসাব অনুযায়ী হয়তো আমাদের কারিগরি বাজেটে একটু হলো বরাদ্দ বেড়েছে, কিন্তু এইটা দিয়ে কি আসলে শিক্ষার মান বেড়েছে কিনা, আমাদের কারিগরি শিক্ষার যে কোয়ালিটি সেইটা বেড়েছে কিনা, আসলে বাড়ানো সম্ভব কিনা? আসলে শিক্ষার মান অনেক কিছুর উপর ডিপেন্ড করে। একটি হচ্ছে যে
তার যে শিক্ষা প্রতিষ্ঠানটি আছে তার অবকাঠামোগত উন্নয়ন, আরেকটি হচ্ছে সাপ্লাই সাইডে যে আমাদের শিক্ষকের মান, শিক্ষকের সংখ্যার যে শিক্ষক এবং ছাত্রের যে অনুপাত, প্লাস ওই কারিগরি শিক্ষা যেটা আমরা অনেকদিন থেকে বলছি যে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির সাথে যে কোলাবোরেশন, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে কি ধরনের লোক দরকার এবং সেখানে আমরা এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা কি ধরনের সাপ্লাই দিচ্ছে, এই দুটোর মধ্যে কিন্তু একটা কোলাবোরেশন দরকার, একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করা দরকার। অর্থাৎ কারিগরি শিক্ষায় যেখানে তার ল্যাবটা, কারণ তারা যখন বের হয়ে যায় দেখে যে ওইটা একটা পুরনো ল্যাব বা পুরনো ইনস্ট্রুমেন্ট দিয়ে তাদের শেখানো হচ্ছে, কিন্তু এখন মডার্ন কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা জিনিস দেখেন, কারিগরি শিক্ষার কিন্তু এটার কিন্তু বহুমাত্রিক কিন্তু একটা সম্ভাবনা। আমাদের দেশের প্রত্যেক বছর প্রায় 4 লাখ থেকে 5 লাখ বিদেশে যাচ্ছে ওভারসিজ মাইগ্রেন্ট ওয়ার্কার হিসেবে। এরা যদি এইভাবে স্কিলড হয়ে যেতে পারে তাহলে কিন্তু আমাদের, আপনি দেখেন ফিলিপিন্সে আমাদের 1/4 ওভারসিজ মাইগ্রেন্ট ওয়ার্কার, তারা $36 বিলিয়ন পাঠাচ্ছে, আর আমাদের মানে 4 গুণ বেশি ওভারসিজ মাইগ্রেন্ট ওয়ার্কার। আমরা $20 বিলিয়ন মধ্যে, গত বছর যদিও প্রায় $25 বিলিয়ন এসছে, এই বছর প্রায় $20 বিলিয়ন। এই ডিফারেন্সটা হচ্ছে স্কিল। অনেক ধন্যবাদ। কিন্তু একটা যদি আপনি বলেন ডক্টর রব, যে আমরা দেখলাম যে কারিগরি শিক্ষায় হয়তো আগের চাইতে এনরোলমেন্ট বেড়েছে, কিন্তু নারীদের এখানে একটা জেন্ডার গ্যাপ রয়ে গেছে, নারীদের সংখ্যা কিন্তু আমরা কম পাচ্ছি। তো নারীরা কিন্তু সাধারণ শিক্ষায় কিন্তু অনেক বেশি এগিয়ে আসে এবং ছেলেদেরকে আউট নাম্বার করে দিয়েছে সিজিপি এর ক্ষেত্রে, রেজাল্টের ক্ষেত্রে। তো কারিগরি শিক্ষায় কেন মেয়েরা একটু পিছিয়ে আছে? ডক্টর রব প্লিজ। এটা হলো যে এসএসসি পরীক্ষায় দেখেন যে 52% গার্লস আর 48% ছেলে পাস করে, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে কারিগরি শিক্ষার যে ইনস্টিটিউশন গুলা এই যে ডিস্ট্রিক্ট লেভেলে এখন অবস্থিত, কারিগরি শিক্ষা মেয়েদেরকে আনতে হলে আমাদেরকে গ্রাসরুট লেভেল মানে উপজেলা লেভেলে ইনস্টিটিউশন গুলা করতে হবে। মেয়েদের এনরোলমেন্ট হাই স্কুলে বেড়ে গেল কিরকম, যখন আমরা ইউনিয়ন লেভেলে, প্রত্যেক ইউনিয়ন লেভেলে 3টা থেকে 4টা হাই স্কুল হয়ে গেল, মেয়েরা হেঁটে হেঁটে আসে, সেই স্কুলগুলো করতে পারলো। তো এই কারিগরি শিক্ষায় যেটা মেয়েদের অসুবিধা হলো, এক হলো প্রথম যেটা অসুবিধা হলো তার অ্যাকোমোডেশন এবং অ্যাভেইলেবিলিটি অফ ইনস্টিটিউশন। জি প্রিয় দর্শক, আজকের এই আলোচনা কারিগরি শিক্ষা নিয়ে আমরা করলাম। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।